আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে আমন্ত্রণ। আমি তানজিনা নুরি সিদ্দিকী। শুরুতেই বলছি সংবাদ শিরোনাম। ইসরায়েল বাহিনীর লুটপাটের হুমকিতে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ করল জাতিসংঘ। মানবিক বিপর্যয়ের আশঙ্কা। সিরিয়ার ইডলিবে বিদ্রোহীদের ওপর বিমান হামলা জোরদার করল সিরিয়া ও রাশিয়া। 21 অগাস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ সব আসামি খালাস, বিএনপির স্বস্তি। এবং শেখ হাসিনার আমলে বছরে গড়ে $16 বিলিয়ন পাচার, শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন। এবারে পুরো সংবাদ। গাজার প্রধান কার্গো ক্রসিং দিয়ে ত্রাণ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের ত্রাণ সংস্থা UNRWA। সশস্ত্র গোষ্ঠীগুলোর লুটপাটের হুমকিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি এই তথ্য জানিয়েছেন। ত্রাণ সংকটের জন্য তিনি ইসরায়েলি নীতিকে দায়ী করেছেন। বিবিসি এই খবর জানিয়েছে, শীতল ও বৃষ্টিস্নাত আবহাওয়ার মধ্যে ত্রাণ বন্ধ হওয়া গাজার মানবিক বিপর্যয় আরও বাড়বে। বর্তমানে লক্ষাধিক ফিলিস্তিনি ত্রাণ শিবিরে অমানবিক পরিবেশে বসবাস করছে এবং তাদের খাদ্য সহায়তার জন্য আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভর করতে হচ্ছে। উত্তর গাজায় দুর্ভিক্ষের শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরায়েলি বাহিনী গত অক্টোবর থেকে ওই অঞ্চলকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রেখেছে। লাজারিনি জানান, কারেম শালোম ক্রসিংয়ের পথে ত্রাণবাহী ট্রাকগুলো গাজার অভ্যন্তরে বিপজ্জনক অবস্থার মধ্যে পড়েছে। নভেম্বরের মাঝামাঝি সময় 100টি ট্রাক লুট করার ঘটনা ঘটে এবং শনিবার আরও একটি ত্রাণ চালান সশস্ত্র গোষ্ঠীর হাতে পড়ে। As the occupying power, the ones that really have to work with us to see that this rule of law issue is sorted. There's really no urgency to work with us to get this fixed so that we can get the supplies we need to help the people to get food, to get clothing and shelter for the very harsh winter that's here already, and to get the medicine that they need. এদিকে গাজায় ত্রাণের জন্য অপেক্ষায় থাকা 12 ফিলিস্তিনি সহ অন্তত 100 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে উত্তর গাজায় নিষিদ্ধ থার্মোব্যারিক বোমা ব্যবহারের অভিযোগ এনেছে হামাস। শনিবার খাদ্য সহায়তার অপেক্ষায় 12 ফিলিস্তিনিকে গাজার খান ইউনিসে হত্যা করা হয়। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে 40 ফিলিস্তিনির প্রাণহানি হয়। দখলদাররা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন ও সেভ দ্য চিলড্রেনের 4 কর্মীকে হত্যা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ নিয়ে 1 বছরের বেশি সময়ে ইসরায়েলি হামলায় 44,429 জন ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে 1,05,250 জন। রুশ ও সিরীয় যুদ্ধবিমান রোববার ইডলিব শহরে হামলা চালিয়েছে। এর ফলে উত্তর সিরিয়ায় বিদ্রোহীদের বিরুদ্ধে আরও একদিন তীব্র বোমাবর্ষণ হলো। এই হামলার লক্ষ্য ছিল বিদ্রোহীদের পিছু হটানো, যারা এরই মধ্যে আলেপ্পো শহরে পৌঁছেছে। তুর্কি সীমান্তবর্তী বিদ্রোহী অধ্যুষিত বৃহত্তম শহর ইদলিবে প্রায় 40 লাখ মানুষ জরাজীর্ণ তাঁবু ও বসতিতে বসবাস করছেন। উদ্ধারকর্মীরা এই হামলায় অন্তত 4 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সিরিয়ায় বোমা হামলায় গুড়িয়ে যাওয়া ভবন থেকে জীবিত উদ্ধার করা হচ্ছে অবুঝ শিশুদের। সিরিয়ায় উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব শহরে বিমান হামলা চালানোর পর এই ভিডিও পোস্ট করেছে সিরিয়ান সিভিল ডিফেন্স। সিরিয়ার সেনাবাহিনী ও তার মিত্র রাশিয়া বিদ্রোহী গোষ্ঠীর আস্তানাগুলোকে লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে। তবে বেসামরিকদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছে দেশ দুটি। এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। We are following the battle news, and God willing, the regime will fall. We count night and day to return as the kids are tired and shocked. We left and came here in our clothes and nothing else. শুক্রবার রাতে ইদলিব প্রদেশের পূর্ব আলেপ্পো শহরে ঢুকে পড়ে বিদ্রোহীরা, যা বছরের পর বছর ধরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটিকে মোকাবেলা করতে সেনাবাহিনীকে পুনরায় মোতায়েন করতে বাধ্য করেছে। বিদ্রোহীদের পুনরুত্থানে হঠাৎ করেই আলেপ্পো উত্তাল হয়ে উঠছে। I returned to Aleppo after it was liberated, after we were driven out. I came back to experience this joy, to witness its greatness, its old neighbourhoods cleaned up after being desecrated by the Assad regime and its collaborators. সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শাম দখল করার পর এভাবেই উল্লাস করছে। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের অনেক দুর্বলতার সুযোগ নিয়েছে বিদ্রোহীরা, যদিও তিনি নির্ভরশীল ছিলেন পার্শ্ববর্তী রাষ্ট্রের উপর। এর আগে ইরান ও রাশিয়া আসাদ সরকারের অধিকাংশ অঞ্চল ও সব প্রধান শহর পুনর্দখল করতে সহায়তা করেছিল।
এখন তিনি আবারও আশা করছেন। 2011 সাল থেকে এই যুদ্ধে অসংখ্য মানুষ নিহত হয়েছেন। নতুন করে আবারও শুরু হওয়া যুদ্ধ কোন দিকে মোড় নিচ্ছে কারো জানা নেই। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেলস নিউজ ডেস্ক। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগীরা যুক্তরাজ্যে বিলাসবহুল সম্পত্তি কেনার পেছনে কোটি কোটি টাকা ব্যয় করেছেন বলে দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে উঠে এসেছে। গার্ডিয়ান লিখেছে, ব্রিটেনে প্রায় 350টি সম্পত্তির মধ্যে ছোট ফ্ল্যাট থেকে বৃহৎ অট্টালিকা পর্যন্ত আছে, যেগুলো কিনেছে যুক্তরাজ্য ও বাইরে নিবন্ধিত অফশোর কয়েকটি কোম্পানি। এসব কোম্পানি বাংলাদেশি কয়েকজন প্রভাবশালী ধনী ব্যবসায়ী ও শেখ হাসিনা সরকারের সাবেক দুজন মন্ত্রীর মালিকানাধীন। দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সঙ্গে ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার অনুসন্ধান চালিয়ে দেখেছে, দুর্নীতির অভিযোগ ওঠা বাংলাদেশি প্রভাবশালী খেলোয়াড়দের যুক্তরাজ্যের আবাসন খাতে প্রায় 40 কোটি পাউন্ড বা 6080 কোটি টাকা বা তারও বেশি বিনিয়োগ আছে। এই অনুসন্ধান শনিবার গার্ডিয়ান প্রকাশ করেছে। সেলিব্রিটি শেফ গ্রেগ ওয়ালেসের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ উঠেছে। 4000-এরও বেশি প্রতিযোগীর কাছ থেকে 13টি সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে রোববার মাস্টার শেফ উপস্থাপক গ্রেগ ইনস্টাগ্রামে একটি ভিডিওতে BBC ওয়ান শোতে কাজের 20 বছরের অভিজ্ঞতা উল্লেখ করে বলেন, মিডল ক্লাস কোনো মহিলার কাছ থেকে সেলিব্রিটি মাস্টার শেফের বিরুদ্ধে অভিযোগ আসবে এটি কল্পনার বাইরে বলে হেয় প্রতিপন্ন করেন। BBC নিউজের তদন্তে তার বিরুদ্ধে অনুপযুক্ত যৌন মন্তব্য সহ বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। নিউজ প্রচারের পর তিনি এই সপ্তাহের শুরুতেই BBCর এই অনুষ্ঠান থেকে অব্যাহতি নিয়েছেন। বহুল আলোচিত 21শে অগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সকল আসামি। বাতিল ঘোষণা করা হয়েছে বিচারিক আদালতের রায়। আইনজীবীরা বলছেন, সাক্ষীর মৌখিক বিবৃতির উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছিল। কেউ স্বচক্ষে দেখেছেন এই মর্মে কোনো প্রমাণ নেই। স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে। নির্যাতনের মাধ্যমে সুকৌশলে আড়াল করা হয়েছে প্রকৃত আসামিদের। রিপোর্টে বিস্তারিত। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় 24 জন নিহত, আহত হন প্রায় 300 জন। অল্পের জন্য রক্ষা পান তখনকার বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলায় 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়। বর্তমানে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে 18 জন পলাতক এবং 31 জন কারাগারে। এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন বেশ কয়েকজন আসামি। তবে 5 আগস্টের পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। গত 21 অক্টোবর নতুন করে শুনানি শুরু হয় বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স। কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তারেক রহমান সহ অন্যদের ফাঁসানো হয়েছে তা আদালতে তুলে ধরেন আইনজীবীরা। আওয়ামী লীগ সরকার এটাকে ব্যবহার করেছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তারা চেয়েছিল যে তারেক রহমানকে এই মামলা দিয়ে চিরজীবন তাকে বাইরে রাখবেন, এমনকি তাকে মৃত্যুদণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু আদালত এরকম কোনো এভিডেন্স পায় নাই। যারা এই মামলার দণ্ডপ্রাপ্ত ছিলেন এবং আপিল করেছেন এবং যারা আপিল করেননি সবাইকে এই মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে এবং সব কিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইনগত হবে নেওয়া হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে, ইনক্লুডিং যারা আপিল করে নাই তারেক রহমান সহ তাদেরকেও খালাস দিয়েছে। আইনজীবীরা বলছেন, 400 বছরের ইতিহাসে ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় দফা জবানবন্দির উপর ভিত্তি করে কাউকে সাজা দেওয়ার নজির নেই। 225 জন সাক্ষী, ইনভেস্টিগেটিং অফিসার বাদ দিয়ে অন্য যারা ম্যাজিস্ট্রেট বাদ দিয়ে একজনও বলে নাই যে আমি দেখলাম ওমোকে আপনার এই গ্রেনেডটা মেরেছে। অর্থাৎ তারেক রহমান সাহেব এবং যারা যারা কাজী কায়কোবাদ এবং অন্যান্য যারা আপিল করতে পারেননি তাদেরকেও এটা উনি খালাস দিয়েছেন। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ। ইন্টারেস্টিং হলো বাবর সাহেব, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে কায়কোবাদ সাহেব সহ, এই পরবর্তী চার্জশিটের মূল ভিত্তি ছিল রাজনৈতিক বিবেচনা। মুফতি হান্নানের দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কোনো সাজা দেওয়া যাবে কিনা, আদালত বলেছেন নো, দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে কাউকে কোনো সাজা দেওয়া যাবে না।
প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যে হয়েছে, এই ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত কোনটা হবে? এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে। স্বজনরা বলছেন ন্যায় বিচার পেয়েছেন তারা। আমার ভাই দীর্ঘ 17 বছর ধরে একটি মিথ্যা মামলায় জেলে ছিলেন। আজকে আমার পরিবারের পক্ষ থেকে এইখানে আইনজীবী যারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি যখন একেবারে ছোট 4 মাস যখন বয়স আমার, আমি কথা বলতেও পারতাম না, কথাও শিখিনি, আব্বুকে চিনতামও না, ডাকতেও পারতাম না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে আমার বাসায় কখনো আমার আব্বুকে দেখিনি। আমার বয়স 17, আমার আব্বু জেলে থাকার বয়সও 17। আমরা আলহামদুলিল্লাহ ন্যায় বিচার পেয়েছি। আমার ভাইয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, তারপরে উনি আমার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। হঠাৎ করে আমার ভাইয়াকে অ্যারেস্ট করা হয়, আমরা কিছু বুঝে উঠতে পারিনি তখন। তারপর থেকে ভাইয়াকে 1 মাস মতো গুম করে রাখা হয়েছিল। আজকে আমার মা সবচেয়ে বেশি খুশি হতেন। ওনার চোখের পানি উনি চলে যাওয়ার আগ মুহূর্ত উনি বলে গেছেন যে কায়কোবাদ কবে আসবে দেশে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে নির্দেশনা নিয়ে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গত 15 বছরে লুটপাট করে যে টাকা দেশের বাইরে পাঠানো হয়েছে সেই টাকা ফেরত আনার চেষ্টা করা হবে সরকারের অন্যতম একটি অঙ্গীকার। সেই লক্ষ্যে 10ই ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI সহ এ বিষয়ে যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান কাজ করে তাদের সঙ্গে বৈঠক করা হবে। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রেস সচিব কথা বলেন। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, লুটপাটের এমনই চিত্র এটি পাঠ্য বইয়ে আসা উচিত। কলেজে বা বিশ্ববিদ্যালয়ে জানা উচিত গত 15 বছরে কিভাবে লুটপাট চলেছে। উন্নয়নের যে গল্পটা করেছিল সেটাকে ওনারা আসলে পোস্টমর্টেম করেছেন। এই পোস্টমর্টেমের মাধ্যমে যেটা বেরিয়ে আসছে এটা একটা ভয়াবহ চিত্র। আমাদের চোখের সামনে, পুরো বাংলাদেশের মানুষের চোখের সামনে দিয়ে একটা লুটপাট চলেছে, একটা লুটপাট তন্ত্র জারি হয়েছে এবং আনফরচুনেটলি আমাদের অনেকে এটার বৈধতাও দিয়েছে। কমিউনিটি প্রসঙ্গ, বিজয় ফুল কর্মসূচি 2024-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যা 6টায় 1 মিনিটে পূর্ব লন্ডনের শহীদ মিনারে বিজয় ফুলের প্রতিরূপ অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপস্থিত মুক্তিযোদ্ধাগণ। কর্মসূচির সমন্বয়ক কবি মিল্টন রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে চেয়ার কবি শামীম আজাদ বলেন, বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস জানানোর জন্য 18 বছর এ কর্মসূচি পালিত হয়ে আসছে। উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা লোকমান হোসেন বলেন, বিজয় ফুল কর্মসূচি পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান, অ্যাম্বাসেডর উর্মি মাজহার, নীলু হাসান, ডক্টর রেজাউল করিম, স্মৃতি আজাদ, সেলিনা হায়দার, শামীম আমিতা, সিনথিয়া আশরাফ ও সমন্বয়ক অপু ইসলাম সহ আরও অনেকে। চ্যানেলের সংবাদে বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি আরও খবর নিয়ে।